সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের সামনে বাংলা ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। মঠবাড়িয়া সরকারি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস যে চলছে তারই ধারাবাহিকতায় গতদিন বা তার আগের এপিসোডগুলোতেও আমরা সমাস নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উভয়ভাব সমাস। পরীক্ষাতে বোর্ড কোশ্চেন উভয়ভাব সমাস থেকেও দুইটা বা একটা উদাহরণ সবসময় থাকে এবং এইটা আইডেন্টিফাই করাও তুলনামূলক সহজ এবং এটা ব্যাস বাক্য করে, যদিও ব্যাস বাক্য করাটা একটু কঠিন, তো আমাদেরকে সে বিষয়টা খেয়াল রাখতে হবে এবং এই সমাসটা কিভাবে গঠিত হয়, ব্যাস বাক্য বা কিভাবে হয়, আর এর অর্থ সংগতি বা কিভাবে রক্ষিত হয়ে আমরা এই সমাসটা নির্ণয় করব, সেই বিষয়টাই আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবে। তো সমাসের ধারাবাহিকতায় উপরিভাব সমাসটা হচ্ছে লাস্ট সমাস এবং বলা হচ্ছে সংজ্ঞা যদি আমরা বলি যে পূর্ব পদে অব্যয় সূচক শব্দ এবং প্রথম পদের বা পূর্ব পদেরই প্রাধান্য, এইটা নিয়ে যে সমাস হয় সেটাকেই হচ্ছে অব্যয়ভাব সমাস বলা হয়। এখন আমরা যদি উদাহরণ একটা যদি সমাস নির্ণয় করার ক্ষেত্রে সামনে আসে, আমাদেরকে খেয়াল রাখতে হয় যে এই শব্দটা দ্বারা আসলে বোঝাচ্ছে, এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে পূর্ব পদের প্রাধান্য পাচ্ছে নাকি পরপদের প্রাধান্য পাচ্ছে নাকি দুইটা পদের কোনোটারই প্রাধান্য না পেয়ে অন্য আর একটা পদের প্রাধান্য পাচ্ছে, সেই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। তাহলে এটা যদি আমরা দেখি, আমরা জানি উপগ্রহর ক্ষেত্রে এই যে দুইটা উপগ্রহের ক্ষেত্রে যে দুইটা শব্দ, একটা হচ্ছে এটাকে বলছি আমরা পূর্বপদ, এটাকে উত্তরপদ বা পরপদ। এখন আমাদেরকে দেখতে হবে কোন পদের প্রাধান্য, তাহলে আমরা এটা বুঝবো কিভাবে। এখন আমরা যদি উপগ্রহ এর একটা উদাহরণ নেই, সেটা হচ্ছে চাঁদ। এখন এইটার প্রাধান্য নাকি এইটার প্রাধান্য, শুধু যদি এটার একটা উদাহরণ নিই তাহলে পৃথিবী, তাহলে গ্রহ দ্বারা হচ্ছে পৃথিবী, কিন্তু তার সাথে যখন একটা উপযোগ হচ্ছে তখনই উপগ্রহ হয়ে গেলে তখন সেটা কিন্তু আর পৃথিবী এই উদাহরণ আমরা দিতে পারছি না। তাহলে এই শব্দটাতে আবশ্যিকভাবে যে পদের প্রাধান্য পাচ্ছে সেটা উপ, কারণ উপ নিয়ে আসার ফলে পৃথিবীটার এই উদাহরণটা চেঞ্জ হয়ে গিয়ে আমাদেরকে উদাহরণ দিতে হচ্ছে চাঁদ। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে উপগ্রহ শব্দটা, এটার প্রাধান্য পাচ্ছে হচ্ছে প্রথম পদ বা পূর্ব পদ। যেমন সংজ্ঞায় আছে যে পূর্ব পদ বা প্রথম পদের প্রাধান্য থাকবে a + b = a, তার মানে এইটা পূর্ব পদ, এটা উত্তর পদ, প্রাধান্য হচ্ছে। এখন এই যে উপগ্রহ শব্দটা, এটা যদি আমরা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে প্রথম পদের প্রাধান্য এবং এই যে উপ, এই উপটা হচ্ছে একটি অব্যয় সূচক শব্দ বা শব্দাংশ, যেটাকে আমরা আরো কমন আকারে জানি যেটা উপসর্গ। তাহলে পূর্ব পদের প্রাধান্য এবং পূর্ব পদটা অব্যয় সূচক শব্দ বা উপসর্গ হবে, এরকম যদি হয় তাহলে সেটা আবশ্যিকভাবেই উভয়ভাব সমাস হবে। তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি। উপবন, তাহলে এটা ব্যাস বাক্য হবে বনের সদৃশ, মানে যেটা এটা ব্যাস বাক্য আর এটা হচ্ছে প্রদত্ত শব্দ। তাহলে উপবনটাকে যদি আমরা ব্যাস বাক্য করি বনের সদৃশ, এখন এই প্রথম পদের এই অব্যয়সূচক শব্দ দ্বারা কি বোঝাচ্ছে ব্যাস বাক্যটা নির্ভর করবে তার উপরে।
তাহলে বনের সদৃশ্য যদি হয় তাহলে এটা আমরা এই উপটা হচ্ছে, এর আগে আমরা উপ যেটা দেখলাম, এখন এই উপটার অর্থ কোথাও সদৃশ্য হতে পারে, কোথাও অন্য কোনোটাও হতে পারে। শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে এই অর্থের উপরে আমাদেরকে নির্ভর করতে হবে, বা অর্থ সঙ্গতিটা কোন জায়গায়, এই অর্থটা দ্বারা কি বোঝাচ্ছে এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই বনের সদৃশ্য এটা বৈভব। এখন আরেকটা উদাহরণ দেখি, তখন কিন্তু যদি আবার দেয়া যায় যে ফুলের সদৃশ্য, এখানে এই উপমানে সদৃশ্য, এই উপমানে যে আবশ্যিকভাবে সদৃশ্যই হবে এর কোনো কথা নাই, কখনোই আর সদৃশ্য তখন হবে না, কারণ এর কোনো অর্থ দাঁড়ায় না যে ফুলের সদৃশ্য, এটা কোনো অর্থ দাঁড়ায় না। তখন হবে ফুলের সমীপে। এই সমীপে শব্দের অর্থ হচ্ছে কাছে বা নিকটে। তাহলে কুলের সমীপে উপকূল, এটা অব্যয়ভাব সমাস। এবার আরেকটা শব্দ দেখি, উদাহরণ, যেমন বললাম অনুগমন, অনু বা পশ্চাতে গমন। তাহলে অনুগমন, অনু বা পশ্চাতে গমন, এই গমন শব্দের অর্থ হচ্ছে যাওয়া, আর এই অনু শব্দের অর্থ হচ্ছে পিছনে বা পশ্চাতে। অনুগমন শব্দ হচ্ছে কাউকে অনুসরণ করে তার পিছন পিছন দিয়ে যাওয়া। তাহলে নিশ্চিতভাবে গমন মানে হচ্ছে শুধু যাওয়া, তাহলে এখানে এই অনু শব্দটার অর্থই প্রাধান্য পাচ্ছে, এই পূর্বপদের অর্থই প্রাধান্য পাচ্ছে। এখন এই অনু দ্বারা পশ্চাতে বোঝাচ্ছে অনু বা পশ্চাতে গমন, এটা অব্যয়ভাব। এখন এই উদাহরণগুলো আলোচনা করে আমরা দেখতে পাচ্ছি যে অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে পরীক্ষাতে যদি আসে তাহলে অব্যয়ভাব সমাস এইটা বোঝাটা কঠিন কিছু না। সমস্যা যেটা হচ্ছে এই ব্যাস বাক্য করাটা, কারণ অনেক সময় এই ব্যাস বাক্যের মানে প্রদত্ত শব্দের ওই যে অব্যয়সূচক শব্দ বা উপসর্গ, এই শব্দটার মানে ওই শব্দটা কি দাঁড়াচ্ছে এটা নির্ণয় করা আমাদের ক্ষেত্রে অনেক সময় একটু তুলনামূলক কঠিন হয়ে যায়। এই জন্য যে উদাহরণগুলো বইতে আছে, 9-10 ব্যাকরণ বইতে ধারাবাহিক আকারে যদি ওইগুলো অনুশীলন করা যায় তাহলে আশা করা যায় যে ওর ভিতর থেকেই আমরা পরীক্ষাতে এগুলো পাবো এবং এর অতটা করা যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে টোটাল বিষয়টা আসলে নির্ভর করে যে কার কতটা স্টক অফ ওয়ার্ডস বা শব্দ ভান্ডারটা কার কতটা সমৃদ্ধ। কারণ যার বাংলা সাহিত্য বা বাংলা পড়ার অভ্যাসটা আসলে নাই, একটা শব্দ আশঙ্কা তার সামনে আসলে সে শব্দের অর্থ নির্ধারণ করা বা টোটাল শব্দটার মানে বোঝা কি বোঝাচ্ছে শব্দটা দ্বারা, এটা অনেকটা কঠিন হয়ে যায়। তাই এই সমস্যার সমাধানের শর্টকাট কোনো ওয়ে নাই। তবে 9-10 ব্যাকরণ যে বইটা আছে সেখান থেকে যে উদাহরণগুলো আছে ওইগুলো এবং বিগত বছরের কোশ্চেনগুলো যদি সলভ করা যায় তাহলে আশা করা যায় যে এই অপরিভাব সমাসের এই যে উদাহরণগুলো এগুলো পাওয়া যাবে। এবং ব্যাস বাক্য যদি আগে থেকে প্র্যাকটিস করা থাকে তাহলে ব্যাস বাক্যটা করে এই সমাসটা নির্ণয় করাটা সহজ হয়ে যাবে। এখন আরেকটা উদাহরণ দেখা যাক, বললাম সবান্ধব, তাহলে বান্ধব সহ বর্তমান। সবান্ধব মানে সাথে, তাহলে স শব্দের অর্থ সাথে, এটা যদি জানা থাকে
তাহলে বান্ধব সহ বর্তমান যদি দেওয়া যায়, না দিলেও অসুবিধা নাই। তাহলে আমাদেরকে দেখতে হবে প্রথম এই যে উপসূচক শব্দ এর অর্থটা আমরা নির্ণয় করতে পারছি কিনা, তার উপরেই ডিপেন্ড করবে ব্যাস বাক্যটা। তাহলে এটা উপবিভাগ সমাস। আরেকটা যেটা এই যে এই দু শব্দটা এর অর্থ হচ্ছে অভাব, আর দুর্ভিক্ষ শব্দের অর্থ হচ্ছে ভিক্ষার অভাব। দুর্ভিক্ষের টিপিক্যাল সংজ্ঞাটা হচ্ছে যে যখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় যে যে ভিক্ষুকরা ভিক্ষা করে সেই ভিক্ষাটা পর্যন্ত আর পায় না, তার মানে দাঁড়ায় সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে নেমে এসে দাঁড়ায় যে তাদের আর ভিক্ষুকদের বা ভিখারিদের ওই পার্থক্যটা ঘুচে যায়, এটা থাকে না। তখন সেই সিচুয়েশনটা, সে আর্থসামাজিক সেই সিচুয়েশনটাকে বলা হচ্ছে দুর্ভিক্ষ। তাহলে একটা দুইটা শব্দ আছে, একটা হচ্ছে দু আর একটা হচ্ছে ভিক্ষা। তাহলে এখানে আমরা দেখছি যে দু শব্দটার অর্থই প্রাধান্য পাচ্ছে। সমাস। তাহলে হচ্ছে যে সমস্ত উপসর্গগুলো আমরা পড়ে সেইগুলো দিয়েই ওই বৈভব সমাসটা তৈরি হয়। যেমন স, সু, হা, প্র, পরা, অপ, নি, অনু, প্রতি, অপ, অভি, হা, বি ইত্যাদি। এই যে উপসর্গগুলো বা এই আরো যেসব উপসর্গগুলো আছে এইগুলোই প্রথমে থাকবে, তারপরে আরেকটা শব্দ থাকবে এবং সবসময় এর অর্থটাই প্রাধান্য পাবে। সেটা দিয়ে যে সমাসটা গঠিত হবে সেটাকে আমরা বলছি অবৈধব সমাস। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অবৈধব সমাসের যে সংজ্ঞা এবং উদাহরণ সেগুলো জানলাম, কিভাবে নির্ণয় করতে হবে, ব্যাস বাক্যটা কিভাবে সাবধানে আমাদেরকে ব্যাস বাক্যটা করতে হবে সেগুলো আমরা জানলাম। অবৈধব সমাসের আলোচনা আজকে এ পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে আবার আলোচনা করব। তোমরা এই সময়টাতে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর পড়াশোনা থেকে একেবারে বিচ্ছিন্ন হবে না। ওকে, আল্লাহ হাফেজ।